আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। অধ্যায়টি আমরা আলোচনা করতেছি অনুশীলনী বই থেকে, যাযাবর পাখিদের সন্ধানে। তবে এখানে যদি আমরা সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠ থেকে পড়তে চাই বিষয়বস্তুগুলো, তাহলে আমাদেরকে পড়তে হবে সপ্তম অধ্যায়, 11তম অধ্যায় এবং 12তম অধ্যায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর এবং এমসিকিউ গুলো নিয়ে। এখন আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন। তো আমরা জানি দুই ধরনের রচনামূলক প্রশ্ন আছে, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন এবং একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। আজকের ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে এবং আমাদের কাছ থেকে এই পিডিএফ গুলো সংগ্রহ করতে চাইলে 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারো। স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করতে পারো। এখন এই অধ্যায়ে যাযাবর পাখিদের সন্ধানে আমাদের সংশ্লিষ্ট যে অনুসন্ধানী পাঠ আছে তার সপ্তম অধ্যায়, 11তম অধ্যায় এবং 12তম অধ্যায় রয়েছে। প্রথমে আমরা সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বো। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে সূর্য, পৃথিবী ও চাঁদ। এখান থেকে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম আমরা করতে পারি যে এটা কি কখনো সম্ভব যে কোনো একটি সূর্যগ্রহণের সময় একই সঙ্গে পৃথিবীর কোনো স্থানে পূর্ণগ্রাস, কোনো স্থানে আংশিক, আবার কোনো স্থানে বলয় সূর্যগ্রহণ দেখা যাবে? এরকম কি হতে পারে কিনা? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তর হচ্ছে যে কোনো একটি সূর্যগ্রহণের সময় একই সঙ্গে পৃথিবীর যে কোনো স্থানে পূর্ণগ্রাস, কোনো স্থানে আংশিক, আবার কোনো স্থানে বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। এর কারণ কি? প্রতিটি গ্রহণের সময় পৃথিবী, সূর্য এবং চাঁদের অবস্থান একই হবে না। যখন সূর্য চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করার সময় যখন পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে। আংশিক সূর্যগ্রহণে পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি খানিকটা অংশ ঢেকে ফেলে তখন আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। বলয় সূর্যগ্রহণ চাঁদ এমন করে অবস্থান করে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখায়। এ ধরনের সূর্যগ্রহণ বলয় সূর্যগ্রহণ। সর্বশেষ সূর্যগ্রহণ বলয় সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2021 সালের 14ই অক্টোবর, যা শুধু উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকার কিছু কিছু জায়গা থেকে দেখা যায়। একই সঙ্গে যখন পৃথিবীর অন্য কোনো স্থানে সূর্য পূর্ণগ্রাস এবং আংশিক সূর্যগ্রহণ দেখা যায়নি। এ থেকে প্রমাণিত হয় যে কোনো একটি সূর্যগ্রহণের সময় একই সঙ্গে পৃথিবীর কোনো স্থানে পূর্ণগ্রাস, কোনো স্থানে আংশিক, আবার কোনো স্থানে বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নই হচ্ছে সূর্যগ্রহণের একটি পর্যায়ে চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়, এমন সূর্যগ্রহণকে কি ডায়মন্ড রিং বলা হয়? ব্যাখ্যা করো। এটার উত্তরে চলে যায়। এটার উত্তর কি হবে? উপবৃত্তাকার পথে পরিভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। যখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়, এ ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে সূর্যগ্রহণ বলা হয়। আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক শুরুর মুহূর্তে যখন পুরো সূর্যকে ঢেকে গিয়ে একটা ক্ষুদ্র অংশ ঢেকে যাওয়ায় বাকি থাকে এবং শেষ হওয়ার পূর্বের মুহূর্তে যখন পুরোটা ঢেকে যাওয়ার পর ক্ষুদ্র একটি অংশ বের হয় তখন তাকে বলা হয়, তখন সেই অংশ সূর্যের তীব্র আলো দৃশ্যমান হয় এবং সেটি দেখতে অনেকটা হীরার আংটির মতো দেখা যায়। তাই চাঁদের চারপাশে সূর্যের আংটির মতো দেখা গেলে এমন সূর্যগ্রহণকে ডায়মন্ড রিং বলা হয় না, বলয় সূর্যগ্রহণ বলা হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায়। এ ধরনের সূর্যগ্রহণের সময় মূলত উপছায়ার প্রাধান্য বেশি থাকে। 3 নম্বর প্রশ্ন। সূর্যের ব্যাস চাঁদের ব্যাস থেকে প্রায় 4000 গুণ বড় হলেও চাঁদ কিভাবে পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে? বিষয়টি ব্যাখ্যা করতে হবে। দেখো, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন ঠিক
সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। এ সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে। এর মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, চাঁদ পুরোপুরি আর সূর্যকে ঢেকে ফেলে। আমরা জানি সূর্যের ব্যাস চাঁদের ব্যাস থেকে প্রায় 400 গুণ বড়। চাঁদ সূর্যের তুলনায় ছোট হলেও এটি পৃথিবীর প্রায় এত গুণ, মানে এটি পৃথিবীর প্রায় এত গুণ কাছে অবস্থান করে, মানে একদম কাছে। এজন্য পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদ এবং সূর্যকে প্রায় একই আকারে দেখা যায়। এজন্য আকারে ছোট হলেও চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে। ঠিক আছে, মানে কাছে অবস্থান করার কারণে। এরপর 4 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি কি নির্দেশ করে বিশ্লেষণ করো। দেখো, এটা সূর্য, মাঝখানে পৃথিবী এবং চাঁদ, এটা চন্দ্রগ্রহণ হবে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। এক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরল রেখায় থাকে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়, যা উপরিক্ত চিত্রে দেখা যায়। চন্দ্রগ্রহণের সময় কখনো পৃথিবীর উপছায়া, কখনো প্রচ্ছায়া কিংবা কখনো দুটি চাঁদের উপরে পড়ে যায়। এরপর 5 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণ ঘটলেই কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তা দেখা যাবে? তোমার ধারণার যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। মানে চন্দ্রগ্রহণ হলেই কি পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়, নাকি সব জায়গা থেকে দেখা যায় না? চন্দ্রগ্রহণ ঘটলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা যায়, দেখা যাবে না। মানে ঘটলে পৃথিবীর যে কোনো জায়গা, মানে সব জায়গা থেকে একসাথে দেখা যায় না, কারণ আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে আর সূর্যকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ে, অর্থাৎ সূর্যের আলো চাঁদের গায়ে পড়ার আগে মাঝপথে পৃথিবীতে বাধা পায়, তখন চন্দ্রগ্রহণ ঘটে। আর এই চন্দ্রগ্রহণ ঘটনাটি ঘটবে শুধুমাত্র রাতের বেলায়। এই ঘটনা কখনো দিনে দেখা যায় না, কিন্তু পৃথিবীর সব অঞ্চলে একই সময়ে রাত অথবা একই সময়ে দিন দেখা যায় না। তাই পৃথিবীর যেসব অঞ্চলে রাত থাকবে শুধুমাত্র সেসব অঞ্চলেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ঠিক আছে, এ সময় চাঁদের বিপরীত অঞ্চলে মানুষ চন্দ্রগ্রহণ দেখতে পারবে না। সুতরাং চন্দ্রগ্রহণ ঘটলেই পৃথিবীর সব জায়গা থেকে সেটা দেখা যাবে না, এটাই হচ্ছে কথা। এরপর 6 নম্বর প্রশ্ন, অ্যানালেমা কি? অ্যানালেমার আকৃতি ইংরেজি 8 বা বাংলা 4 এর মতো দেখা যায় কেন? 6 নম্বর প্রশ্ন, তো এটার উত্তর হচ্ছে সূর্যের অবস্থান বিষয়টি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে বছরের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়। বছরের বিভিন্ন সময়ে আকাশে সূর্যের পর্যায়ক্রমিক অবস্থানের পরিবর্তনকে অ্যানালেমা বলা হয়। অ্যানালেমার আকৃতি ইংরেজিতে 8 এর মতো এবং বাংলাতে 4 এর মতো। এর কারণ অ্যানালেমার দুটি লুপের মধ্যে নিচেরটি বড় এবং উপরেরটি ছোট। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হলে অ্যানালেমার লুপ দুটি সমান হতো। পৃথিবীর কক্ষপথ কত হয়? 23.5 হয়। দেখো অ্যানালেমার আকৃতি কেমন হয় বলতো, এই যে এরকম টাইপের 23.5 ডিগ্রি হেলানো না হয়ে খাড়া হতো, তাহলে অ্যানালেমা হতো সরল রেখা আকৃতির। এই যে এই টাইপের হতো, একদম সোজা। অ্যানালেমা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারপর সময়, তারিখ ইত্যাদি নির্ণয়ের কাজে এটি ব্যবহৃত হয়। তারপর 7 নম্বর প্রশ্ন, তো এটার উত্তর হচ্ছে গ্রীষ্মকালে সূর্য অনেকটা মাথার উপরে থাকলেও শীতকালে অনেকটা দক্ষিণ দিকে হেলানো দেখা যায়, কারণ সূর্য প্রতিদিন একই সময়ে আকাশের একই স্থানে অবস্থান করে না। জুন মাসের 21 তারিখে সূর্য ঠিক কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে। যেহেতু কর্কট ক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, তাই ওই সময় আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি, তাই না? এরকম ভাবে পূর্ব থেকে শীতকালে আমরা এরকম দেখি, সময় যতই বেড়ে যেতে থাকে সূর্য ততই দক্ষিণ দিকে হেলে থাকে। 6 মাস পরে ডিসেম্বরের 22 তারিখ সূর্য কি করে মানে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে। আমাদের দেশে থেকে আমরা সূর্যকে সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে যেতে দেখি। এরপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং 6 মাস পর আবার ঠিক আমাদের মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, সেটা আমরা দেখতে পারি, তাই না? 8 নম্বর প্রশ্ন আছে, লাটিমের ঘূর্ণনের সাথে পৃথিবীর অক্ষের ঘূর্ণনের কি মিল আছে? বিশ্লেষণ করো, কি মিল আছে? উত্তর হচ্ছে, আমরা যদি কখনো কোনো লাটিমের ঘূর্ণন পর্যবেক্ষণ করি তবে দেখতে পাবো এটি একবারে স্থির হয়ে না ঘুরে কিছুটা টলমল করে ঘুরে আবার আগের জায়গায় চলে আসে। দেখো এই যে এইভাবে ঘুরতে থাকে, তাই না? একই জায়গায় ঘুরতে ঘুরতে ঘুরতে
এরকম ভাবে ঘুরে, এরকম ভাবে ঘুরে, এরকম আসে, তাই বলতেছে। এর সাথে পৃথিবীর অক্ষের ঘূর্ণনের মিল আছে, কারণ লাটিমের মাথা যেমন টলমল করে ঘুরতে ঘুরতে তার মাথার উপরে শূন্যে একটি কাল্পনিক রেখা তৈরি করে, আবার সে তার আগের জায়গায় ফিরে আসে। ঠিক সেরকম পৃথিবীর অক্ষ প্রতি 26,000 বছরে মহাকাশীয় গোলকের ন্যায় গায়ে একটি বৃত্ত তৈরি করে আবার আগের জায়গায় ফিরে আসে। তাই লাটিমের ঘূর্ণনের ধরনের সাথে পৃথিবীর অক্ষের ঘূর্ণনের মিল রয়েছে। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া, পৃথিবীর অক্ষের অগ্রগতি এবং পৃথিবীর অক্ষের তির্যকভাবে হ্রাস বৃদ্ধি এ তিনটি পরিবর্তনের মাঝে কোনটি জলবায়ুকে বেশি প্রভাবিত করবে এবং কেন? পৃথিবীর কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া, পৃথিবীর অক্ষের অগ্রগতি এবং পৃথিবীর অক্ষের তির্যকভাবে হ্রাস বৃদ্ধি এই তিনটি পরিবর্তনের মধ্যে জলবায়ুকে বেশি প্রভাবিত করে পৃথিবীর কক্ষপথে সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া। মানে দেখো, জলবায়ুর পরিবর্তন হয় না, তো জলবায়ুর পরিবর্তন হলে সবচেয়ে বেশি প্রভাবিত হয় কি, পৃথিবীর কক্ষপথে সবচেয়ে বেশি উপবৃত্তাকার হওয়া। উপরের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো, নিচে আমরা এখানে যুক্তি তুলে ধরবো। পৃথিবীর অক্ষ 26,000 বছরে একবার ঘুরে আসে। অক্ষটি বর্তমানে 23.5 ডিগ্রি হেলানো আছে। এটি প্রতি 41,000 বছরে 22.1 ডিগ্রি থেকে 24.5 এর মাঝে পরিবর্তিত হয়। পৃথিবীর অক্ষের তির্যকতা খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। এই মুহূর্তে পৃথিবীর তির্যকতা 23.5 ডিগ্রি, কিন্তু এটি খুব ধীরে ধীরে কমছে। প্রায় 41,000 বছরের একটি চক্রে পৃথিবীর তির্যকতা এইখানে 22.1 থেকে 24.5 এর মাঝামাঝি পরিবর্তিত হয়। অপরদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলা হলেও বর্তমানে এটি আসলে প্রায় বৃত্তাকার। তবে এই কক্ষপথের আকৃতি সবসময় একই রকম থাকে না। প্রতি 90 থেকে 100,000 বছরে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার আকৃতির মাঝে পরিবর্তিত হয়। সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসুর এবং অপসুরে সৌর বিকিরণ হওয়ার পার্থক্য এখানে 20% থেকে 30% পর্যন্ত হতে পারে। কাজেই এই দুই অবস্থানে থাকাকালে পৃথিবীর আবহাওয়ার পার্থক্য সবচেয়ে বেশি হবে। তাই পৃথিবীর কক্ষপথ বেশি উপবৃত্তাকার হওয়া জলবায়ুকে বেশি প্রভাবিত করবে। এরপরে এতক্ষণ আমরা তো সপ্তম অধ্যায় থেকে পড়লাম, তাই না? এখন 11তম অধ্যায়, ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় ও অঞ্চল সমূহ। প্রথম প্রশ্ন এখান থেকে, ভৌগোলিক স্থানাঙ্ক বলতে কি বোঝো? দেখো এখানে এটা তো রচনামূলক প্রশ্ন, তাই একটু বড় বড় করে দিচ্ছি, ঠিক আছে? 5 মার্কের আর কি, তুমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারো। সম্পূর্ণ পৃথিবী পৃষ্ঠের উপর কোনো কিছুর অবস্থান জানার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক। এতটুকু তো অবশ্যই দেওয়া লাগবে। তারপর এখান থেকে তুমি 2-4 লাইন মানে দিবা, 3-4 লাইন, 5টা লাইন দিবা। পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য দুই ধরনের কাল্পনিক রেখা ব্যবহার করা হয়, তা হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাগুলো হলো অক্ষরেখা, যা প্রত্যেকটি সমান্তরাল। এই দেখো এখানে তুমি কি কি বাদ দিবা, ঠিক আছে? এই যে এতটুকু দিলে, এখান থেকে এই যে অক্ষরেখা এতটুকু পর্যন্ত, আর না দিলে হচ্ছে এই কথাগুলো। এই বৃত্তাকার মেরু অভিমুখে ক্রমাগত ছোট হতে হতে উভয় মেরুতে বিন্দুতে পরিণত হয়, ঠিক আছে? ওকে। তারপরে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ বরাবর বিস্তৃত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা, যা প্রত্যেকটি অর্ধবৃত্ত এবং সামনে দীর্ঘ। দ্রাঘিমা রেখা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত। কোন স্তরে অক্ষাংশ বা দ্রাঘিমাংশের পরিমাণটি হচ্ছে দুটি সুনির্দিষ্ট প্রসঙ্গ রেখা এক থেকে তাদের কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব বলতে দুটি রেখা বা তলের অন্তর্গত কোণকে বোঝায়। একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা আঁকা হয়, তাই একটি দ্রাঘিমা রেখার প্রতিটি বিন্দুতে দ্রাঘিমাংশের মান সমান হয়। পৃথিবী পৃষ্ঠে যে কোনো স্থানের একটি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রয়েছে এবং এই দুটি স্থানাঙ্ক জানলেই স্থানটি কোথায় সেটি সুনির্দিষ্টভাবে জানা যাবে। আর এই জানার পদ্ধতিটি হলো ভৌগোলিক স্থানাঙ্ক। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষরেখা কাকে বলা হয়? অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো পৃথিবীর কেন্দ্রের দিকে উত্তর এবং দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলা হয়। অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্যগুলো এভাবে: অক্ষরেখাগুলো পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রেখেছে। অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। অক্ষরেখাগুলো এক একটি পূর্ণবৃত্ত, দুই মেরু বিন্দু ছাড়া আর কি। সকল অক্ষরেখার পরিধি সমান এবং
অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ বেড়ে যায় এবং অক্ষরেখাগুলোর মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি জানো যে দৈর্ঘ্যের একক মিটারকে এমন ভাবে নির্ধারিত করার চেষ্টা করা হয়েছিল যেন পৃথিবী পৃষ্ঠে তুমি যদি উত্তরে কিংবা দক্ষিণে ঠিক 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম তাহলে তোমার অক্ষাংশ 1 ডিগ্রি পরিবর্তন হবে। হিসাব করে দেখাও সেটি সত্য। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6000 কিলোমিটার। পৃথিবীর 6000 কিলোমিটার। এখন দেখো, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6000 কিলোমিটার, এটা দেওয়া আছে। আর পৃথিবীর পরিধি কত, দেখো পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখন 2 পায়ের মান হচ্ছে, এই যে পায়ের মান হচ্ছে 22/7 বা 3.1416 এরকম, আর এখানে আর এর মান বসে দিলাম। এখন এই সবগুলোকে আমরা হিসাব করব। হিসাব করলে কত আসে দেখো, এখানে হিসাব করলে এই যে এখানে উপরে রয়েছে 2 গুণ এই যে 22 আর হচ্ছে 6000, দেখ 6000 গুণ আছে, 1 2 3, এই 6000 গুণ করলাম, গুণ করে যেটা হবে সেটাকে 7 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে মানটা কত আসে, এই যে এত আসে, এই যে এত আসে, ঠিক আছে, 37,724 আর কি, পয়েন্ট সামথিং এত কিলোমিটার। এইটা হচ্ছে পৃথিবীর পরিধি হলো। এখন আমরা জানি পৃথিবীর মোট অক্ষাংশ আছে 360 ডিগ্রি। এখন প্রতি ডিগ্রি পরিবর্তনের জন্য দূরত্বের পরিবর্তন কত হবে, এই যে যে দূরত্বটা, যে পরিধি, সেটাকে 360 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো, এখানে যদি ভাগ করি তাহলে কত আসে, ভাগ হচ্ছে 360, এখানে কত আসে, এই যে মানটা দেখো 104 দশমিক সামথিং এত কিলোমিটার। অর্থাৎ প্রতি ডিগ্রি অক্ষাংশ পরিবর্তনের জন্য দূরত্ব পরিমাপ করতে হবে বা অতিক্রম করতে হবে এত কিলোমিটার বা 100 কিলোমিটারের কাছাকাছি, যা 100 কিলোমিটারের কাছাকাছি। 13 নম্বর অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার সংক্ষেপে আলোচনা করতে হবে। তো নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণের কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে পৃথিবীর কোন স্থান বিষুবরেখা থেকে কতটা উপরে বা উত্তরে বা দক্ষিণে তা অবস্থিত তা অক্ষাংশ দ্বারা বোঝা যায়। কোন স্থানে ভৌগোলিক অবস্থান বোঝার জন্য, নির্ণয়ের জন্য এবং আবহাওয়া ও জলবায়ু নিরূপণের জন্য অক্ষাংশ জানা জরুরি। কোন স্থানে কতটুকু সূর্যালোক আসবে তা অক্ষাংশের উপর নির্ভর করে। যেহেতু এই স্থানের বৃষ্টিপাত ও তাপমাত্রা অক্ষাংশ নির্ভর, শুধু তাই নয়, সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ অক্ষাংশ দিয়ে প্রভাবিত হয়। এমনকি কোন জায়গার ভূমি কেমন হবে তা, এর জীব জগতের বৈশিষ্ট্য কেমন হবে, এর উপরেও অক্ষাংশের ব্যাপক প্রভাব রয়েছে। পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ সূর্যকিরণ বিভিন্নভাবে পড়ার দরুন আমরা তাপমাত্রার তারতম্য মানে তাপমাত্রার পার্থক্য এবং বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু উপলব্ধি করে থাকি। 14 নম্বর হচ্ছে, তুমি কি কখনো কর্কট ক্রান্তি অতিক্রম করেছো? কর্কট ক্রান্তির উপরে থাকলে 21শে জুন দুপুর 12টার তোমার ছায়া পড়বে না, এই কথাটির অর্থ কি? দেখো, কর্কট ক্রান্তি রেখা হচ্ছে বিষুব রেখার সাপেক্ষে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের অনেকগুলো জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে। ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রাঙামাটি সহ মোট 11টি জেলার উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে। হ্যাঁ, আমি কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছি ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময়, কারণ কর্কট ক্রান্তি রেখাটি এই জেলাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করেছে। প্রতি বছর 21শে জুন দুপুর 12টায় কর্কট ক্রান্তি রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়ে। সূর্যালোক খাড়াভাবে বা লম্বভাবে পড়ায় 21শে জুন দুপুর 12টায় আমার কোনো ছায়া পড়ে না। একদম ছায়াটা মানে কি, নিচের দিকে পড়ে, একদম সূর্য থেকে 90 ডিগ্রি উপরে, একদম মাথার উপরে একদম। তাহলে সূর্য তো, ছায়া তো নিচের দিকে পড়বে, তাই না? তার জন্য দেখা যাবে না ছায়া। এরপরে 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ব্যাখ্যা করো। দেখো, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ। বাংলাদেশের উপরে দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখা থেকে 23.5 উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি রেখা বলে। ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা বলে। বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি তারপরে 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট করতে হয়। ঠিক আছে, উত্তর অক্ষাংশ, উত্তর হবে এটা, উত্তর অক্ষাংশে এবং কর্কট ক্রান্তি রেখার অবস্থান এত উত্তর অক্ষাংশ যা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে। বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে ধরলে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা,
রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, তারপরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, মোট 11টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। কর্কটক্রান্তি রেখা যাওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরপরে 16 নম্বর, স্থানভেদে সময়ের পার্থক্য হয় কেন? ব্যাখ্যা করো। স্থানভেদে সময়ের পার্থক্য হয় দ্রাঘিমার পার্থক্যের কারণে। আমরা জানি প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 60 গুণ 24 মিনিট গুণ ভাগ হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, দেখি এখানে কত আসে। এখানে দেখো, আমরা যদি হিসাব করি এটাকে, এখানে দেখো 60 গুণ হচ্ছে 24, দেখো 60 গুণ 24 তাহলে কত হয়? এই যে এই মানটা হলো, একে ভাগ করতে হবে কত দ্বারা? 360 দ্বারা ভাগ করতে হবে, কত হয়? 4। তাহলে এই যে 4 মিনিট। ঠিক আছে, আমরা আরো জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই কারণে কি পূর্ব দিকের স্থানগুলোতে আগে দিন হচ্ছে এবং পশ্চিম দিকের স্থানগুলোতে পরে দিন হচ্ছে। অতএব আমরা বলতে পারি আমাদের দেশ থেকে যেসব দেশ পূর্ব দিকে অবস্থিত সেসব দেশে আগে সকাল হবে এবং যেসব দেশ পশ্চিম দিকে অবস্থিত সেসব দেশে পরে সকাল হবে। প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট। প্রতি ডিগ্রিকে আমরা যদি 60 মিনিট দ্বারা ভাগ করি তাহলে প্রতি 1 মিনিট দূরত্বের জন্য 60 সেকেন্ড সময়ের পার্থক্য হবে। দূরত্বের মিনিট হচ্ছে কি 1 ডিগ্রিকে, দূরত্বের মিনিট হচ্ছে 1 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা। ঠিক আছে, এই দূরত্বের 60 মিনিটের প্রতি মিনিটের জন্য সময়ের 4 সেকেন্ড লাগে। এই সময় দূরত্বের ব্যবধানের 1 ঘন্টার জন্য সময় লাগবে কত? তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত হয়? 440 সেকেন্ড বা হচ্ছে 4 মিনিট। এই কারণে স্থানভেদে সময়ের তারতম্য হয়ে থাকে। সুতরাং বলা যায় দ্রাঘিমার কারণে স্থানভেদে সময়ের পার্থক্য হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দ্রাঘিমা কি? দ্রাঘিমাংশ কি আর কি? দ্রাঘিমাংশের ব্যবহার ও তাৎপর্য লেখো। পৃথিবীর কোন স্থানে একটা নির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে তা যে রেখাংশ দ্বারা দেখানো হয় তাকে দ্রাঘিমাংশ বলা হয়। যে রেখা দ্রাঘিমাংশ নির্দেশ করে তাকে দ্রাঘিমা রেখা বলা হয়। যে রেখার সাহায্যে পূর্বে বা পশ্চিমে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ রেখা বা মূল মধ্যরেখা। দ্রাঘিমা রেখা বেশ কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ, যেমন মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্ষাংশের পাশাপাশি দ্রাঘিমাংশ আমাদের পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। পৃথিবীর বিষুবরেখা থেকে দূরত্ব গণনা করতেও দ্রাঘিমাংশের ব্যবহার রয়েছে। এরপরে 18 নম্বর, মূল মধ্যরেখা কাকে বলা হয়? দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। মূল মধ্যরেখা একটা কাল্পনিক দ্রাঘিমা রেখা। এই রেখাটি অর্ধবৃত্ত এবং ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটি অর্ধবৃত্ত। সকল দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। দুটি দ্রাঘিমা রেখার মাঝে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি। দূরত্ব ক্রমশ কমে যায়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে। এরপর 19 নম্বর প্রশ্ন, সময় ও তারিখ নির্ণয় করার উপায় কি? মূল মধ্যরেখা যেহেতু গ্রিনিচের উপর দিয়ে গেছে তাই পৃথিবীর যে কোনো স্থানের সময় গ্রিনিচের সময়ের সাথে তুলনা করে নির্ণয় করা যায়। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে ঘড়ির সময় বাড়তে থাকে হ্যাঁ, এবং পশ্চিমে গেলে ঘড়ির কাঁটা কমতে থাকে। মূল মধ্যরেখার পূর্ব পাশের এলাকার সময়কে তাই ধনাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হয় এবং ঋণাত্মক চিহ্ন হচ্ছে পশ্চিম দিকে দিয়ে বোঝানো হয়। গ্রিনিচের মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক রেখার মধ্যে পার্থক্য 180 ডিগ্রি। তাই এই দুই স্থানের সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। এখন যদি মূল মধ্যরেখা থেকে এই একই দিনের একই সময় দুজন মানুষের একজন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যাত্রা করে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, তাহলে পূর্ব দিকে যাত্রাকালীন ঘড়ির সময় হবে 12 ঘন্টা থেকে বেশি হবে আর পশ্চিম দিকে 12 ঘন্টা থেকে কম হবে। দুজনের সময়ের পার্থক্য 24 ঘন্টা হয়ে যাওয়ার কারণে তারিখের হিসাব পার্থক্য হয়ে যাবে। এই সমস্যা এড়ানোর জন্য কেউ আন্তর্জাতিক রেখা অতিক্রম করে পূর্ব দিকে গেলে তাকে ঘড়িতে একদিন পিছিয়ে দিতে হবে আর পশ্চিমে গেলে একদিন
এগিয়ে দিতে হবে। এটা হচ্ছে তারিখ রেখার নিয়ম আর কি। তো এখানে 12 অধ্যায় থেকে 12তম অধ্যায় থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? যেমন 21 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে চুম্বককে ভেঙে কখনোই তার একটা মেরুকে আলাদা করা যায় না কেন? চুম্বককে ভেঙে দিলে তার একটা মেরু কখনোই আলাদা করা যায় না। একটা দণ্ড কেন যায় না? কারণ একটা দণ্ড চুম্বকের দুইটি মেরু, উত্তর মেরু থাকে এবং অন্যটি হচ্ছে দক্ষিণ মেরু। এখন চুম্বককে মাঝ বরাবর ভেঙে দিলে এক প্রান্তে উত্তর মেরু এবং অন্য প্রান্তে দক্ষিণ মেরু হওয়ার কথা, কিন্তু হবে না। সেখানে যেখানে ভাঙা হবে ঠিক সেইখানে দুটি ভিন্ন মেরু তৈরি হয়ে যাবে, ওখান থেকে আবার উত্তর মেরু দক্ষিণ মেরু তৈরি হবে। অর্থাৎ প্রতিটি ভাঙা অংশ আলাদা আলাদা ভাবে নতুন চুম্বকের ন্যায় আচরণ করবে। এই টুকরোগুলো আবার যদি ভাঙা হয় তবে ঠিক পূর্বের ন্যায় আলাদা আলাদা দুটি চুম্বকে পরিণত হবে। দেখো যেমন বড় একটা চুম্বক আছে, দেখো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এটাকে যদি ভাঙা হয় এখানে সাউথ হয়ে যাবে, এখানে নর্থ হয়ে যাবে, আবার এখানে নর্থ হয়ে যাবে, এখানে সাউথ হয়ে যাবে, এরকম দুইটা হয়ে যাবে, ঠিক আছে? আবার এই যে দুইটাকে যদি আবার ভাঙা হয় এরা আবার এখানে নর্থ এবং সাউথ, নর্থ সাউথ এরকম হয়ে যাবে। এইটাকে আবার যদি ভাঙা হয় এরকম হবে, এটাকে যদি আবার ভাঙতে থাকে এরকম হতেই থাকবে। চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হয়েছে, তাই বলা যায় চুম্বককে ভেঙে তার কোনো মেরুকেই আলাদা করা যায় না, বরং প্রতিবারই নতুন নতুন মেরু তৈরি হয়। তারপর 22 নম্বর প্রশ্ন, স্থায়ী এবং অস্থায়ী চুম্বকের পার্থক্যকরণ একটি ছকের মাধ্যমে দেখাতে হবে। নিচের ছকে স্থায়ী এবং অস্থায়ী চুম্বকের পার্থক্য ছকের মাধ্যমে দেখানো হলো। আচ্ছা সেই দেখানো দেখি। যেমন স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক যে সকল অকৃত্রিম চুম্বকের চুম্বকত্ব অনেকদিন বজায় থাকে, সহজে নষ্ট হয় না, তাদের স্থায়ী চুম্বক বলা হয়। এই চুম্বক সাধারণত কোবাল্ট, স্টিল, টাংস্টেন প্রভৃতি সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়। অস্থায়ী হচ্ছে যেগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এর চুম্বকত্ব নিয়ন্ত্রণ করা যায় না, আর যেটা অস্থায়ী সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। আকার এটা ছোট হয়, আকারে ছোট বড় উভয় হতে পারে। এর পোলারিটি পরিবর্তন করা যায় না, এর পোলারিটি পরিবর্তন করা যায়, ঠিক আছে? তারপর চুম্বক শক্তি পরিবর্তন করা যায় না, এর চুম্বক শক্তি পরিবর্তন করা যায়। তারপরে 23 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে চুম্বকের বহুবিধ ব্যবহার রয়েছে, কথাটির তাৎপর্য লিখতে হবে। মানে আমরা কি কি কাজে ব্যবহার করি? বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, তাই না? যেমন দেখো আমাদের কি কি কাজে, টেলিফোন, রেডিও, টেলিভিশন, ল্যাপটপ সবকিছু স্পিকারের চুম্বক আমরা ব্যবহার করি। আবার বৈদ্যুতিক ফ্যানের মোটরে চুম্বকের ব্যবহার রয়েছে। বৈদ্যুতিক ব্যবহার করে মানে বিদ্যুৎ ব্যবহার করে কোনো কিছু ঘোরাতে হলে সেই ক্ষেত্রে চুম্বকের ব্যবহার রয়েছে। আমাদের নিত্যদিনের সাথী হচ্ছে বিদ্যুৎ, সেটি তৈরিতে যে জেনারেটর ব্যবহৃত হয় সেখানেও চুম্বকের ব্যবহার রয়েছে। উপরিউক্ত আলোচনা হতে বলা যায় দৈনন্দিন জীবনে চুম্বক অতীব জরুরি। তারপরে 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘূর্ণন প্রক্রিয়ায় একটা চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তরিত করা যায়? ঘূর্ণন প্রক্রিয়া বা সরি এটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ প্রক্রিয়া কিভাবে একটা চুম্বকে একটা লোহা বা কোনো কিছুকে চুম্বকে পরিণত করা যায়? ঘর্ষণ প্রক্রিয়ায় চুম্বক পদার্থ কি? চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে, যেমন লোহা, চুম্বকে পরিণত করার জন্য একটা দণ্ড চুম্বক এবং এটি একটি লোহার দণ্ড। দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে নিতে হবে। এভাবে বারবার করতে হবে। এভাবেই ঘর্ষণ প্রক্রিয়ায় লোহার দণ্ড চুম্বকে পরিণত করা যায়। যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তবে সেখানে দেখা যাবে যে প্রথমে যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্ত দক্ষিণ মেরু সৃষ্টি হবে। এইভাবে ঘষতে হবে, দেখছো? এই যে এইভাবে ঘষা হচ্ছে, এই যে এখানে ঘষে এদিক দিয়ে উঠানো হবে, ঠিক আছে? এরকম ঘর্ষণ পদ্ধতি। তারপর এখানে একটা চিত্র দেখানো হচ্ছে, দেখছো? এই যে এরকম চিত্রটি লক্ষ্য করতে হবে। দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে কোন ক্ষেত্রে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে? মানে এটার ক্ষেত্রে নাকি এটার ক্ষেত্রে? সাধারণত ঘূর্ণন যত বেশি পেঁচানো হয় তত বেশি হয়। দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে দৃশ্যকল্প 2 এ শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি চৌম্বক ক্ষেত্র কুণ্ডলীর পাক সংখ্যার সমানুপাতিক। মানে কুণ্ডলীর সংখ্যা, পাক সংখ্যা যত বেশি হবে তত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। দৃশ্যকল্প 1 এ একটা মাত্র পাক সংখ্যা রয়েছে, অন্যদিকে দৃশ্যকল্প 2 এ একাধিক পাক সংখ্যা রয়েছে। যেহেতু দৃশ্যকল্প 1 এর তুলনায় বেশি সংখ্যক পাক সংখ্যা রয়েছে, সেহেতু দৃশ্যকল্প 2 এ দৃশ্যকল্প 1 হতে বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন 26 নম্বর হচ্ছে, একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরির কৌশল বর্ণনা করো।
একটি তারের কুণ্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে চৌম্বক ক্ষেত্র অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি, আবার ইচ্ছা করলে সেটা অদৃশ্য করতেও পারি। শুধু তাই নয়, বিদ্যুতের প্রবাহ বাড়িয়ে কমিয়ে চৌম্বক ক্ষেত্র বাড়াতে বা কমাতে পারি। তবে শুধু তারের কুণ্ডলী দিয়ে চৌম্বক ক্ষেত্র খুব বেশি শক্তিশালী করা যায় না বলে এরকম বৈদ্যুতিক চৌম্বক তৈরি করতে হলে সবসময় কুণ্ডলীর ভেতরে একটা লোহা জাতীয় চৌম্বকীয় পদার্থ ঢুকিয়ে নিতে হয়। এটা সাধারণ লোহার দণ্ড চৌম্বক নয়, কারণ এর ভেতরে যে ছোট ছোট চুম্বকের কণা আছে সেগুলো সাধারণত এলোমেলো অবস্থায় থাকে, কাজেই কোনো সম্মিলিত চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না। যদি এই লোহার দণ্ডটি ঘিরে একটা বৈদ্যুতিক তার পেঁচিয়ে তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন বিদ্যুৎ প্রবাহের কারণে এলোমেলো চৌম্বক কণাগুলো চৌম্বক ক্ষেত্র বরাবর নিজেদের সাজিয়ে নেয়। দেখো এখানে এই যে এইগুলো আছে, তাই না, দেখছো আলাদা আলাদা আছে, বিভিন্ন জায়গায় অনুপরমাণু গুলো বিভিন্ন দিকে মুখ করা আছে, কিন্তু যখন এটাকে বিদ্যুৎ প্রবাহ চালানো করা হয়, দেখছো এই যে এইভাবে বিদ্যুৎ প্রবাহ চালানো করলে সবগুলো কিন্তু একই দিক বরাবর হয়ে যায়। তো ভেতরকার চৌম্বক ক্ষেত্র সংযুক্ত হয়ে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তখন তৈরি করে। তারপরে 27 নম্বর, তারের কুণ্ডলীর ভেতর চুম্বক আনা নেওয়া করলে বিদ্যুৎ উৎপন্ন হয় কেন? দেখো তারের কুণ্ডলীর ভিতর দিয়ে যখন আমরা চুম্বক আনা নেওয়া করি, তারের কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বক ওঠানামা করলে বিদ্যুৎ উৎপন্ন হয়। যখন তারের কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করানো হয় তখন তারের ভেতরে চৌম্বক শক্তি উৎপন্ন হয়। যদি একটি বৈদ্যুতিক তারের কুণ্ডলীর দুই প্রান্তে অ্যামিটার লাগাই তবে দেখতে পাবো চৌম্বক তারের ভেতরে প্রবেশের সাথে সাথে মিটারে কাঁটা নড়ে উঠে, অর্থাৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আবার যখন চৌম্বককে বের করে আনা নেওয়া হয় তখন মিটারের কাঁটা উল্টো দিকে নড়াচড়া করে। আবার যদি চুম্বকটি স্থির রাখা হয় তবে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না। আবার যদি চুম্বকের মেরু পরিবর্তন করে একই কাজ করি তবে তড়িৎ প্রবাহ উল্টে যায়। এটি বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ। এই প্রক্রিয়ার জন্যই চুম্বকের নড়াচড়ার তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হয়। এরপরে 28 নম্বর, পৃথিবী একটি বিশাল চুম্বক কেন? ব্যাখ্যা করো। আমাদের বসবাসের স্থান পৃথিবী একটি বিশাল চুম্বক, কারণ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে মূল 3 ভাগে ভাগ করা যায়। একেবারে বাইরে যেটা সেটা হচ্ছে ভূত্বক, কেন্দ্রে হচ্ছে মজ্জা বা কোর এবং এর মাঝখানে সুবিস্তৃত তরল ম্যান্টেল। পৃথিবী গঠনের সময় তার মধ্যাকর্ষণ বলের আকর্ষণের কারণে তুলনামূলকভাবে ভারী ধাতব মৌলগুলো যেমন লোহা, নিকেল ইত্যাদি পৃথিবীর কেন্দ্রের দিকে জমা হয়েছিল। কেন্দ্রের মজ্জাটিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন কেন্দ্রের ভেতরের দিকের কঠিন অন্তঃস্থ মজ্জা এবং বাইরের দিকে হচ্ছে বহিঃস্থ মজ্জা। এই তরল বহিঃস্থ মজ্জা তার তাপ পরিবহন করার জন্য পৃথিবীর ভেতরে পরিচালন পদ্ধতিতে পরিবাহিত হয়। যেহেতু এই পরিবহন হয় মূলত তরল ধাতব পদার্থের এবং ধাতব পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে সেগুলো চার্জিত অবস্থায় থাকে, তাই এর পরিবহন এক ধরনের বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। বিদ্যুৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করে, তাই ধাতব মৌল দিয়ে তৈরি এই বিদ্যুৎ প্রবাহ পৃথিবীর ভেতরে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এজন্য আমাদের পৃথিবী একটি বিশাল চৌম্বকের ন্যায় আচরণ করে। ঠিক আছে, এরপরে লাস্টের যে প্রশ্নটা, পরিযায়ী পাখিরা কিভাবে কম্পাস ছাড়া এই বিশাল চৌম্বকের দিক নির্ণয় করতে সক্ষম হয়? ঠিক আছে, দেখো এক্ষেত্রে কি করেন পরিযায়ী পাখিরা নদী, চাঁদ, তারপরে পাহাড় শ্রেণী, উপকূল রেখা ইত্যাদির মাধ্যমে পথ খুঁজে নেয় বলে ধারণা করা হয়। পাখিরা পরিযায়নের সময় পথ চেনাতে অভিজ্ঞ পাখিদের ঝাঁকের সামনের দিকে রাখে বলে গবেষণায় জানা যায়। অনুমান করা হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে পাখিগুলো সঠিক দিকে উড়ে যেতে পারে। খুব সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে পরিযায়ী পাখিদের ঠোঁটের উপরে ম্যাগনেট নামক ক্ষুদ্র বস্তুকণা থাকে যার চৌম্বক ধর্ম রয়েছে। এছাড়া তাদের চোখের রেটিনার উপরের ক্ষুদ্র চৌম্বক কণা তৈরি হয় যা তাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে। এভাবেই পরিযায়ী পাখিরা কম্পাস ছাড়াই নির্ভুলভাবে বিশাল দূরত্বেরও দিক নির্ণয় করতে সক্ষম হয়। তো আলহামদুলিল্লাহ আমরা যে দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো সমাধান করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের কাছ থেকে যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের নাম্বার 01620103103
8495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এটা নিতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।